আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি কবির আহমেদ, এমএসসি গণিত, সিনিয়র সহকারী শিক্ষক, গুলিশান উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আজ তোমাদের সামনে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তোমাদের জ্ঞাতার্থে আর ইনফরমেশন দিয়ে রাখছি, আমাদের বিদ্যালয়ের আরো দুজন সম্মানিত শিক্ষক একই দিনে একই সাথে রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মনোযোগ সহকারে, বিশেষ করে যারা ক্লাস দশম শ্রেণীতে আছো, নবম শ্রেণীর পাঠদান খুব বেশি ভালো হয়নি, তারা যদি আমাদের ক্লাসগুলো দেখো, আশা করি রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই তিনটার প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে। আমরা তিনজনে আশা করব 11 মিনিট সিরিয়াল পুরো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো আজ চলো সরাসরি পাঠে চলে যাই। আজ পদার্থের গঠনের যে বিষয় নিয়ে আলোচনা করব তা তোমরা স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছ। প্রথমে হলো মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, মৌলের প্রতীক ও প্রতীক লেখার নিয়ম, মৌলের সংকেত ও পরমাণুর ভেতরের কণিকা। প্রথমে আসা যাক মৌলিক পদার্থ কি। মৌলিক পদার্থ আমরা গণিতে মৌলিক সংখ্যারই শিখেছি, মৌলিক রাশি শিখেছি, অর্থাৎ যে সকল সংখ্যাকে সেই সকল সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হলো মৌলিক সংখ্যা। আর ঠিক সিমিলার সংখ্যা মৌলিক পদার্থের, যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে সেই সকল পদার্থ ছাড়া, পদার্থের ভেতরে কণিকা থাকতে পারে, কণিকা ভিন্ন জিনিস, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেই পদার্থগুলোকে বলা হয় মৌলিক পদার্থ। আমাদের রসায়নের মৌলিক পদার্থ মোট আছে 118টি, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, আয়রন ইত্যাদিগুলো কি মৌলিক পদার্থ। এখন আসো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ, যৌগিক পদার্থের সংখ্যা যৌগিক সংখ্যার মতো। যেমন 10 যদি সংখ্যাটা চিন্তা করি, 10কে 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়েও ভাগ যায়, 1 দিয়েও ভাগ যায়। আবার কিছু সংখ্যা আছে যেমন 7কে শুধু 7 দিয়ে ভাগ যায়। ঠিক সিমিলারলি যৌগিক সংখ্যা যদি একাধিক যৌগিক পদার্থ যদি একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে একটি মাত্র পদার্থ গঠিত হয়, একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যে পদার্থগুলো গঠিত হয় তাকে বলবো আমরা যৌগিক পদার্থ। আবারও বলি, একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যে পদার্থগুলো গঠিত হয় অথবা একাধিক মৌলিক পদার্থ মিলে যে পদার্থ পাই বা যে পদার্থ গঠিত হয় তাকে যৌগিক পদার্থ বলে। উদাহরণস্বরূপ যদি আমরা লিখি H2O, H2SO4, NaCl, অর্থাৎ H2O হলো পানি, পানির কি আছে? 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু। ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি আমি, হাইড্রোজেন একটা পরমাণু বা মৌল, অক্সিজেন একটা পরমাণু বা মৌল, তাই 2 ধরনের পরমাণু 3টা মিলে, 2 ধরনের পরমাণু 3টা মিলে কিভাবে? 2টা হাইড্রোজেন আর একটা কি অক্সিজেন। কয় ধরন? 2 ধরন, হাইড্রোজেন আর অক্সিজেন। তাই 2 ধরনের পরমাণু 3টা মিলে যা গঠন করলো পানি, সেটা হলো যৌগিক পদার্থ। এখন H2SO4 সালফিউরিক অ্যাসিড, H2SO4 হাইড্রোজেনের 2টা পরমাণু, সালফারের একটা পরমাণু এবং অক্সিজেনের 4টা পরমাণু, এই মোট 7টা পরমাণু মিলে একটা যৌগ গঠিত হয়েছে সালফিউরিক অ্যাসিড। আবার দেখো, শুধু সোডিয়াম এবং ক্লোরিন মিলে যা তৈরি হলো সোডিয়াম ক্লোরাইড, যা আমরা খাবার লবণ হিসাবে গ্রহণ করে থাকি। তাহলে এই জিনিসগুলো হলো কি
যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের আলোচনায় বলেছিলাম আমাদের মোট পরমাণু হলো 118টি, কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে বলবো যৌগিক পদার্থের সংখ্যা অগণিত সংখ্যা আছে। যেমন ছোট্ট যদি একটা উদাহরণ দিই, নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে NO 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 কটা লিখলাম? NO 5টা। নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে 5টা যৌগ গঠন করে। কিভাবে 5টা যৌগ গঠন করে? যেমন N2O NO N2O3 NO2 N2O5, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটা মিলে কটা যৌগ গঠন করলো? 5টা যৌগ। তাই ছোট একটা উদাহরণ থেকে বুঝতে পারি আমরা যে যৌগিক পদার্থের সংখ্যা অত্যাধিক, অগণিত, অসীম, অনেক বেশি। এখন চলে আসি পরমাণু। পরমাণু যদি আমি ভাঙ্গি তাহলে দুইটা শব্দ পাবো, একটা পাবো পরম, একটা পাবো কি অণু। একটা পাবো পরম, একটা পাবো অণু। পরম শব্দ অর্থ কি? পরম শব্দ অর্থ হলো অত্যন্ত। পরম শব্দ অর্থ কি? অত্যন্ত, অত্যন্ত। আর অণু শব্দ অর্থ কি? ক্ষুদ্র। তাহলে অত্যন্ত ক্ষুদ্র যে কণিকাগুলো তাদেরকে কি বলা হয়? পরমাণু। অর্থাৎ যে একটা 118টা মৌল, শুধু হাইড্রোজেন, শুধু অক্সিজেন, শুধু কার্বন, এই জিনিসগুলো কি পরমাণু। তাহলে এই মৌলের খুব ক্ষুদ্রতম কণিকা যেগুলো সেগুলো কি পরমাণু। এবার অণু। অণু শব্দ অর্থ কি? ক্ষুদ্র। অণু দুই ধরনের হতে পারে, এক মৌল অণু, আরেক যৌগ অণু। অণু কয় ধরনের হতে পারে? দুই ধরনের, এক মৌল অণু আর দুই হলো যৌগ অণু বা যৌগিক অণু। চাই লিখি যৌগ অণু। মৌল অণু কোনগুলো? আমরা জানি 118টা মৌলের মধ্যে 5টা হলো তরল পদার্থ, 11টা হলো গ্যাসীয় পদার্থ, আর বাকি সকল মৌলগুলো সাধারণ টেম্পারেচারে কঠিন পদার্থ। তাহলে গ্যাসীয় পদার্থ 11টার মধ্যে 5টা হলো সক্রিয় আর 7টা হলো নিষ্ক্রিয়। 7টা নিষ্ক্রিয়ের মধ্যে একটা হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিয়ন, রেডন, ওগানেশন। এই 7টা হলো নিষ্ক্রিয় আর বাকি 5টা হলো সক্রিয়। আমাদের জানা আছে সকল সক্রিয় অণু দ্বিপরমাণু, সকল সক্রিয় গ্যাসের অণু দ্বিপরমাণু। দ্বিপরমাণু শব্দ অর্থ, দ্বি শব্দ অর্থ দুই, পরমাণু অর্থাৎ যে সকল অণুতে দুইটি পরমাণু আছে সেগুলো হলো কি দ্বিপরমাণু। সক্রিয় গ্যাসের অণু দ্বিপরমাণু। সক্রিয় গ্যাসের অণু কোনগুলো? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন। এগুলো হলো মৌল অণু, অর্থাৎ একই ধরনের পরমাণু একাধিক যুক্ত থাকে। যে যৌগ অণুগুলো গঠিত সেগুলো কি মৌল অণু। আর ভিন্ন ধরনের পরমাণু মিলে, যেমন এই যে 3টে উদাহরণ দিয়েছিলাম এখানে, যদি আরো লিখি HClO4, পারক্লোরিক অ্যাসিড, CaOClCl, ব্লিচিং পাউডার, এই জিনিসগুলো দেখো বিভিন্ন ধরনের পরমাণু মিলে গঠিত হয়েছে, এই জন্য কি এগুলা যৌগ অণু। এগুলো অণু, এগুলো অণু, এই দুইটা অণুর মধ্যে পার্থক্য হলো একটা হলো মৌল অণু আর একটা কি যৌগ অণু। যদি একই ধরনের পরমাণু থাকে, যদি কি থাকে একই ধরনের পরমাণু থাকে তাহলে সেগুলো হলো মৌল অণু, আর যদি ভিন্ন ধরনের পরমাণু থাকে তাহলে সেগুলো কি যৌগ অণু। এবার মৌলের প্রতীক কি? মৌলের প্রতীক এবং প্রতীক লেখার নিয়ম। প্রতীক হলো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। সহজ কথায় মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ হলো কি প্রতীক। যেমন এই কি বোঝায় দেখো, আমি এমন করলাম, কি বুঝাচ্ছে? আমি তোমাকে সালাম দিচ্ছি। আবার এমন করলাম, কি বুঝাচ্ছে? তোমাকে আমি চুপ করার জন্য বলছি। আবার এমন করলাম, কি বুঝাচ্ছে? তোমাকে আসার জন্য বলছি। তো যে 3টা কাজ করলাম, একবার সালাম দিলাম, আরেকবার খুশ করলাম, আরেকবার ইশারা দিলাম, এই তিনটা কি 3 কাজের প্রতীক। ক্লিয়ার? এই 3টা কি 3 কাজের প্রতীক। ঠিক সিমিলারলি আমি যদি শুধু H লিখি তাহলে কি বোঝা যাবে? এটা হাইড্রোজেনের প্রতীক। শুধু যদি N লিখি,
Na লিখি তাহলে এটা বোঝা যাবে সোডিয়ামের প্রতীক। যদি Fe লিখি তাহলে কি বোঝা যাবে আয়রনের প্রতীক। যদি Au লিখি তাহলে কি বোঝা যাবে গোল্ডের প্রতীক। এবার আসো প্রতীক লেখার নিয়ম, খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রতীক লিখবো কিভাবে? যে সকল মৌলের প্রতীক এক অক্ষর, যে সকল মৌলের প্রতীক একটা বর্ণ দিয়ে হবে সে বর্ণটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লেখা থাকবে। ক্লিয়ার? যে সকল বর্ণের প্রতীক এক অক্ষরের সেগুলো ক্যাপিটাল লেটারে লিখবো। সেকেন্ড, যে সকল বর্ণের প্রতীক দুই অক্ষরের, আবার বলি, যে সকল মৌলের প্রতীক দুই অক্ষরের সেগুলোকে লেখার নিয়ম হলো প্রথম বন্ধনটা লিখবো ক্যাপিটাল লেটার, পরের বন্ধনটা লিখবো স্মল লেটারে। যেমন দেখো এদিকে আয়রন Fe, এফ লিখেছি বড় হাতের আর ই লিখেছি কি স্মল লেটার, এ লিখেছি ক্যাপিটাল লেটার, ইউ লিখেছি কি স্মল লেটার। এবার আসো কোন কোন মৌল আছে আদ্যক্ষর একরকম, যেমন হাইড্রোজেনের লিখতে H, কার্বন লিখতে C, সালফার লিখতে S, এই সবগুলো আদ্যক্ষর দিয়ে আমরা প্রকাশ করি। কিন্তু যদি একাধিক মৌলের আদ্যক্ষর একরকম হয়, যেমন কার্বন, ক্লোরিন, তারপরে যদি হয় মনে করো ক্যালসিয়াম, কোবাল্ট, এমন যদি হয়, সবগুলোর প্রথম অক্ষর কি সি দ্বারা, সবগুলোর প্রথম অক্ষর কি সি দ্বারা। যদি একাধিক মৌলের প্রথম অক্ষর একরকম হয় তবে এই মৌলগুলোর মধ্যে একটিকে, যে কোনো একটিকে প্রথম হরফ দ্বারা প্রকাশ করে। তাহলে একটিকে কোনটিকে প্রকাশ করবো? এর মধ্যে যার পারমাণবিক সংখ্যা সবচেয়ে কম, অর্থাৎ যে মৌলটা আগে, তাকে কি প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করবো। যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, এই জন্য এই সবগুলোর মধ্যে কার্বনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে কম, কার্বনকে প্রকাশ করবো কি সি দিয়ে। একটিকে প্রথম হরফে প্রকাশ করে, বাকি মৌলগুলোকে প্রথম অক্ষরের সাথে, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখে প্রথম অক্ষরের সাথে উচ্চারণ ধ্বনিতে যে অক্ষরটি প্রাধান্য পায়, উচ্চারণ ধ্বনিতে যে অক্ষরটি প্রাধান্য পায় তা ছোট হরফে লিখে প্রকাশ করতে হবে। যেমন ক্লোরিন, ক্লো, সি এর সাথে কি উচ্চারণ পেল এল, ক্লো, একজন সি এর সাথে কি আসবে এল আসবে। আসো ক্যালসিয়াম, কে, সি এ, এর উচ্চারণ আছে কে, তাহলে কি আসবে সি এ। এবার সব কুবাল্ট, কু, সি এর সাথে কি আছে উ। এটা লেখার সময় সাবধান, তুমি যদি সি আর ও বড় হাতে লিখো তাহলে সেটা হবে কার্বন মনোক্সাইড। সি ও যদি একসাথে লিখো সেটা হবে কার্বন মনোক্সাইড। আর যদি সি আর ও বড় হাতের সি ছোট হাতের হতো তাহলে সেটা হবে কি কোবাল্ট। ক্লিয়ার? এবার আসো আরেকটা নিয়ম, যদি এমন হয় কোন কোন মৌল আসলো ল্যাটিন শব্দ থেকে, যদি ল্যাটিন শব্দ থেকে যে মৌলগুলো আসলো সেই মৌলগুলোকে দুই হরফে প্রকাশ করবো। প্রথমটা বড় হরফে লিখে, পরেরটা উচ্চারণ ধ্বনিতে যেটা প্রাধান্য পায় সেটা ছোট হরফে লিখে প্রকাশ করবো। যেমন সোডিয়াম, SODIUM, সোডিয়াম। তারপরে লিখলাম পটাশিয়াম, তারপরে লিখলাম আয়রন, তিনটে দেখাই। সোডিয়াম আসলো ন্যাট্রিয়াম থেকে, পটাশিয়াম আসলো ক্যালিয়াম থেকে, ক্যালিয়াম। আয়রন আসলো ফেরাম থেকে, FeRUM, ফেরাম। তাহলে সোডিয়ামের প্রতীক Na, পটাশিয়াম প্রতীক K, আয়রনের প্রতীক Fe। যে সকল মৌলের নাম ল্যাটিন শব্দ থেকে আসে তাদেরকে প্রকাশ করতে ল্যাটিন নামের প্রথম অক্ষর অথবা প্রথম দুই অক্ষর দিয়ে প্রকাশ করা লাগে। এই হলো প্রতীক লেখার নিয়ম। এবার সংকেত। সংকেত কি? সংকেত আর প্রতীক মূলত একই জিনিস, ব্যাখ্যা একরকম, শুধু পার্থক্য একটা। প্রতীক হলো পরমাণু, সংকেত হলো যৌগের। ক্লিয়ার? প্রতীক হলো পরমাণু, সংকেত হলো কি যৌগের। কোনো অণুর বিষয় নামকে যদি সংক্ষেপে প্রকাশ করি, কোনো যৌগের পূর্ণ নামকে যদি সংক্ষেপে প্রকাশ করতে যাই তাহলে সেটা কি হবে সংকেত। যেমন হাইড্রোজেন অণুর সংকেত H2, পানির অণুর সংকেত H2O, টুথের অণুর সংকেত কি কপার সালফেট পেন্টাহাইড্রেট, 5 পানি, এই তুতি। ক্লিয়ার? এবার সব পরমাণুর ভেতরের কণিকা।
পরমাণুর ভেতরে কণিকা। পরমাণুর ভেতরে কণিকার ব্যাখ্যা দিতে গেলে আরেকটা কথা বলা লাগবে, মৌলিক কণিকা। মৌলিক কণিকা কি? আমরা মৌল পড়েছি, এখন বলবো মৌলিক কণিকা। যে সকল কণিকাকে আর কোনো অবস্থাতে ভাঙ্গা যায় না, যে সকল কণিকাকে আর কোনো অবস্থাতে ভাঙ্গা যায় না, সে কণিকাগুলো হলো মৌলিক কণিকা। কি কণিকা? মৌলিক কণিকা। মৌলিক কণিকা কয়টি? মৌলিক কণিকা হলো তিনটি। কি কি? প্যান। আমরা যে কলম দিয়ে লিখি প্যান, প্যান হলো মৌলিক কণিকা। ক্লিয়ার? প্যান হলো কি? মৌলিক কণিকা। প্যান হলো মৌলিক কণিকা। যেমন পি হলো কি? প্রোটন, ই হলো ইলেকট্রন, এন হলো নিউট্রন। পরমাণুর সেন্টার যেটা থাকে, সেন্টারকে বলা হয় নিউক্লিয়াস। সেন্টার কি বলে? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। আর কতগুলো অনুমোদিত কক্ষপথ আছে, সেখানে থাকে কি? ইলেকট্রনগুলো। সেখানে কি থাকে? ইলেকট্রনগুলো। তোমাদের জানার জন্য বলে রাখি, প্রোটন হলো ধনাত্মক চার্জ, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, আর সেটা হলো আধানহীন, আধান নিরপেক্ষ। তাহলে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যে জিনিসগুলো শিখবো সেগুলো হলো প্রতিটার প্রকৃত আধান কত, প্রকৃত ভর কত, আপেক্ষিক আধান কত। এটা তোমাদের বই আছে 40 পৃষ্ঠায়। এই 40 পৃষ্ঠা থেকে 4টা শিখে ফেলবা। এগুলো পরীক্ষা আসে, অবজেক্টিভ আসে, আবার খ নম্বর কোশ্চেনও আসে। তো এই আজকে এতটুকু আলোচনা। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা হবে। গুড ডে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।